দেখাশোনা করে বিয়ে, তাই প্রথম থেকেই মন্দিরার মনটা আশঙ্কায় ছিল, কেমন ঘর কেমন বর হবে কে জানে। বাবা পাড়া প্রতিবেশীর কাছে আর অফিসেও খোঁজ খবর নিয়েছিল। সবাই ভালোই বলেছিল ছেলের ব্যাপারে, খারাপ কিছু বলেনি। বড় সরকারি অফিসার, কেবল মা ছেলের সংসার, নিজেদের বাড়ি শুনে বাড়ির সবাই খুশি হয়ে সম্বন্ধটা পাকা করে ফেলেছিল। তারও প্রথম দেখার দিন ছেলেকে দেখে ভালোই মনে হয়েছিল, কিন্তু তবু মনে একটা খটকা ছিলই। কেননা উপরে উপরে দেখে অনেক সময় মানুষকে পুরোটা চেনা যায় না। এখন খুব ভালো মানুষ সাজছে, পরে হয়তো সামনে গিয়ে কিছুদিন পরে আসল রূপ বেরিয়ে পড়বে। কিন্তু বিয়ের পর দুরু দুরু বুকে শ্বশুরবাড়ি এসে মন্দিরা দেখলো তার সব চিন্তা অমূলক। যা ভেবেছিল শুভ্র তার থেকেও ভালো। একেবারে মাটির মানুষ, সব সময় তার খেয়াল রাখে, না চাইতে সব জিনিস এনে দেয়, কখনো কোনো ব্যাপারে রাগ দেখায় না। এমনকি সে চকলেট পছন্দ করে আর বাংলা বই পড়তে ভালোবাসে জেনে নানা রকমের চকলেট আর বই এনে দেয়, কখনো প্রশ্ন করে না। শাশুড়িও খুব ভালো, নিজের মেয়ের মতো ভালোবাসে, একটা কড়া কথা বলে না। বলে, কখনো নিজেকে পরের মেয়ে ভেবো না মা, মনে করো তুমি আমারই মেয়ে। আমি যেমন শুভ্রর মা, তেমনি তোমারও মা। সব দেখে শুনে মন্দিরা ভগবানকে ধন্যবাদ দেয়, বলে আমিও যেন এদের আস্থার যোগ্য হয়ে উঠতে পারি। এইভাবে মন্দিরা সংসারের গাড়ি গড়গড়িয়ে এগিয়ে চলল। কিন্তু কিছুদিন পরে তার কেমন যেন একঘেয়েমি লাগতে শুরু করলো। মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে তার মন, সব কিছু কেমন যেন জলো জলো লাগে। ভাবে, ও এত ভালো কেন, এত শান্ত নিরীহ ঠান্ডা মেজাজের মানুষ কেন? কেন ও তার কোনো কথার কোনো প্রতিবাদ করে না, কেন রাগারাগি করে না? বন্ধু বান্ধব মা বাবার মুখে শুনেছে সব সংসারেই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঠোকাঠুকি ঝগড়াঝাটি হয়, কেউই নিখুঁত নয়। সেটাই স্বাভাবিক, তাতে বরং ভালোবাসা আরও গাঢ় হয়, না হলে সংসারটা ঠিক জমে না। কিন্তু ও অন্যরকম কেন? কেন ও এত কম কথা বলে? ও তাকে মন থেকে পছন্দ করে তো, নাকি বিয়ে করে কেবল কর্তব্য পালন করছে? ওর এই বিয়েতে মত ছিল তো? একবার শাশুড়ি মাকে ঘুরিয়ে কথাটা জিজ্ঞাসা করেছিল। সে বলল, ও স্বেচ্ছায় বিয়েটা করেছে, কারোর চাপে বা বাধ্য হয়ে নয়। মাঝে মাঝে আবার নানা রকম উদ্ভট চিন্তা মাথায় আসে মন্দিরার। ভাবে, ও কি সত্যি এই রকম, না ভালো মানুষ সেজে থাকে কোনো কারণে? তাই যদি হয়, কি সে কারণ? ওকে একবার রাগিয়ে দেখলে কেমন হয়? এই ভেবে একদিন সকালে ইচ্ছা করে ঘুম থেকে না উঠে চুপ করে শুয়ে পড়ে রইল। শুভ্র জিজ্ঞাসা করতে বলল, শরীরটা ভালো লাগছে না, মাথা ধরেছে। শুভ্র তাকে একটা ওষুধ দিতে সে লুকিয়ে সেটা ফেলে দিল, খেলো না। পরে অফিস বেরোবার সময় শুভ্র তাকে এখন কেমন লাগছে জিজ্ঞাসা করতে মন্দিরা বলল, একই রকম। শুনে শুভ্র তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে মন্দিরা বলল, চিন্তা করতে হবে না, ও এমনিই ঠিক হয়ে যাবে, তুমি চলে যাও। শুভ্র তখন তাকে আরও কয়েকটা ওষুধ দিয়ে আর বিশ্রাম করতে বলে অফিস বেরিয়ে পড়ল। তৈরি হয়ে ব্রিফকেসটা নিয়ে বেরোতে যাচ্ছে কি মন্দিরা বলে উঠল, আমিও না বললাম আর তুমিও ধরাচূড়া পড়ে বেরিয়ে পড়লে। বউ অসুস্থ, তোমার কোনো চিন্তা নেই, এই তোমার ভালোবাসা? থমকে দাঁড়িয়ে পড়ল শুভ্র, তারপর সরি বলে ব্রিফকেসটা রেখে দিয়ে অফিসের পোশাক খুলতে লাগলো। মন্দির আর কিছু না বলে শুয়ে পড়ল উল্টো দিকে পাশ ফিরে। কিছুক্ষণ পরে শুভ্র তার মাথায় হাত বুলিয়ে বলল, চলো না ডাক্তারের কাছে, ওষুধ করে আনি। কিন্তু কোনো উত্তর না পেয়ে মুখ তুলে দেখল মন্দিরা চোখ বুজে আছে। আপন মনে, ঠিক আছে একটু ঘুমো বলে শুভ্র চেয়ারে বসে কাগজ পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আর ঘুমের ভান করে পড়ে থাকতে না পেরে মন্দিরা উঠে মিছিমিছি চোখ ঘষতে লাগলো। শাশুড়ি খাবার এনে দিতে খেয়ে উঠতেই শুভ্র বলল, চলো একবার ডাক্তার দেখিয়ে আসবে। থাক, আর দরকার নেই, এখন একটু ভালো লাগছে বলে উঠে বাথরুমে ঢুকে গেল। চান করতে করতে ভাবলো তার খোঁচা দেওয়ার চেষ্টাটা বিফলে গেল, কিছুই লাভ হলো না। আরেক দিনের কথা, শুভ্রর পার্সটা ইচ্ছা করে মন্দিরা টেবিলের ড্রয়ার থেকে সরিয়ে আলমারিতে রেখে দিয়েছিল। অফিস বেরোবার সময় শুভ্র পার্সটা খুঁজে না পেয়ে মন্দিরাকে ডাকতে লাগলো।
মন্দিরা তখন কাপড় কাচছিল। বিরক্ত হয়ে কি হয়েছে বলে সামনে আসতে শুভ্র বলল, আমার পার্সটা পাচ্ছি না, দেখেছো তুমি? অমনি মন্দিরা রেগে গিয়ে, নিজের পার্সটাও গুছিয়ে রাখতে পারো না, তাতেও আমাকে চাই বলে একটু এদিক ওদিক খোঁজার ভান করে শেষে আলমারি থেকে পার্সটা বের করে দিল। ভেরি সরি বলে শুভ্র চুপচাপ পার্সটা নিয়ে বেরিয়ে গেল। মন্দিরা ভেবেছিল তার কথায় ও রেগে যাবে, কিন্তু তাকে সরি বলে চলে যেতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। এইভাবে মন্দিরা বেশ কয়েকবার শুভ্রর সাথে পায়ে পা তুলে ঝগড়া করার চেষ্টা করলো, কিন্তু তাকে রাগতে বা ঝগড়া করতে না দেখে হতোদ্যম হয়ে রণে ভঙ্গ দিল। কিন্তু মনের মধ্যে কাঁটাটা রয়েই গেল, বুঝতে পারল না এটা তার মুখ না মুখোশ। কিছুদিন পরে এক কাণ্ড হলো। এক রোববার সকালে মন্দিরা স্বামীর সঙ্গে বিগ বাজারে গিয়েছিল কেনাকাটা করতে। ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎ মন্দিরা লক্ষ্য করলো শুভ্র পাশে নেই। অবাক হয়ে এদিক ওদিক তাকাতেই নজর পড়ল ও পাশেই একটি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। সে কাছে যেতেই আলাপ করিয়ে দিয়ে বলল, এ মন্দিরা আমার স্ত্রী, যার কথা তোকে বলেছিলাম। আর মন্দিরা, এ আমার কলেজের সহপাঠী বিভা। বিভা নমস্কার করতে মন্দিরাও প্রতি নমস্কার করল। দেখল বেশ আধুনিকা মেয়ে, চটকদার পোশাক, কিন্তু সিঁথিতে সিঁদুর নেই। বিভা মৃদু হেসে বলল, কি দিয়ে বশ করলে বলো তো এই রসকসহীন ভোলানাথকে? আমাদের তো ওর পেছনে ঘুরে ঘুরে কত জোড়া চপ্পল যে ক্ষয়ে গেল, কত টাকা যে মেকআপের পিছনে বরবাদ হয়ে গেল তার হিসাব নেই, কিন্তু তবু ভোলানাথকে টলানো গেল না। মন্দিরা হাসতে লাগলো তার কথা শুনে। তারপর দু একটা সাধারণ কথাবার্তার পর বিভা চলে গেল। যাওয়ার সময় শুভ্রকে বলল, পুরনো কথা ভুলে পারলে সুনিতার সঙ্গে একটু দেখা করে আসিস, বেচারি সত্যি খুব কষ্টে আছে, প্রায়ই তোর কথা বলে। আচ্ছা, দেখা যাবে বলে শুভ্র আবার তার সঙ্গে লেগে পড়ল কেনাকাটায়। কথাগুলো মনে ধাক্কা দিল মন্দিরার। সারাটা রাস্তা সুনিতা নামটা মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। বাড়ি ফিরে দুপুরে খেয়ে দিয়ে বিশ্রামের সময় জিজ্ঞাসা করলো, সুনিতা কে গো? শুভ্র বিছানায় হেলান দিয়ে বসে একটা পত্রিকা দেখছিল। জিজ্ঞাসা করলো, কোন সুনিতা? অবাক হলো মন্দিরা, ভ্রু কুঁচকে বলল, কোন সুনিতা মানে? তুমি কতগুলো সুনিতাকে চেনো? পত্রিকা থেকে মুখ তুলে শুভ্র তাকালো তার মুখের দিকে। বলল, আচ্ছা, যার কথা বিভা বলছিল তো? সুনিতা আমাদের সঙ্গে কলেজে পড়তো। কোথায় থাকে? পাটুলি মোড়ের কাছে। পুরনো কি কথা ও ভুলে যেতে বলছিল? আমাদের কলেজের দিনের কথা। তখন ওর সঙ্গে আমার কিছু ঝামেলা হয়েছিল। কেন ঝামেলা হয়েছিল? তেমন কিছু না, ও খুব দেমাকি ছিল। ভেবেছিল আমিও স্থাবকতা করব। সামান্য ব্যাপারে একদিন ও আমাকে উল্টোপাল্টা বলে ঝগড়া করেছিল, আর প্রিন্সিপালের কাছেও কমপ্লেন করেছিল। তারপর থেকে ওর সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম। পরে অবশ্য ও ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি পাত্তা দিইনি। কথাগুলো মন্দিরার ঠিক বিশ্বাস হলো না। ভাবলো ও যতই ব্যাপারটা হালকা করার চেষ্টা করুক, ভিতরে অনেক রহস্য আছে। ও তো সব কথা বলবে না, তাহলে কিভাবে জানা যায়? অমনি বলে উঠল, সুনিতার কাছে কবে যাবে? দেখি দেখি না, আজই বিকেলে চলো, আমিও তোমার সঙ্গে যাব। ওর কাছে গিয়ে আমি কি করব? আমার যাওয়ার ইচ্ছা নেই। আশ্চর্য হলো মন্দিরা, সহপাঠীর কষ্ট শুনেও এরকম নিষ্পৃহ ভাব কেন? আর সেই বা এখনো এর কথা বলে কেন? তবে কি ভিতরে কোনো ব্যাপার আছে? বলল, ইচ্ছা না থাকলেও তোমার যাওয়া উচিত, পাশে দাঁড়ানো উচিত তার কষ্টের দিনে, তার দুঃখের। তাকে থামিয়ে দিয়ে শুভ্র বলে উঠল, তুমি জানো না, ওর শরীর ভালোই আছে, কোনো অসুখ বিসুখ নেই। স্বামীর সঙ্গে ডিভোর্স করে এখন একা থাকে, চাকরি করে, ওর কোনো কষ্ট অভাব নেই। ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। তোমার সঙ্গে ওর যোগাযোগ আছে? না। মিথ্যা কথা। মন্দিরা রেগে উঠল, যোগাযোগ না থাকলে ওর ব্যাপারে তুমি এত কথা জানলে কি করে? বন্ধু বান্ধবের মাধ্যমে খবর পাই। তার মানে তুমি ওর খবর রাখো? শুভ্র ইঙ্গিতটা বুঝতে পারল। ঠান্ডা গলায় বলল, মিথ্যা সন্দেহ করো না, আমার ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, আর আমার কোনো আগ্রহ নেই ওর ব্যাপারে। তার হিমশীতল প্রতিক্রিয়ায় মন্দিরা আরও রেগে উঠল। তাই যদি হয় তাহলে ও তোমার কথা বলে কেন? নিশ্চয়ই তোমাদের মধ্যে। মন্দিরা, তার কথার মাঝে শুভ্র বলে উঠল, এমনভাবে আমাকে মিথ্যা সন্দেহ করো না, আমার কষ্ট হয় বলে পত্রিকাটা রেখে দিয়ে উঠে বাইরে চলে গেল।
সব বুঝতে পেরেছি আমি। শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না। রাগে দুঃখে চোখের জল মুছতে মুছতে বিড়বিড়িয়ে চলল মন্দিরা। সেদিন শুভ্র মন্দিরার সঙ্গে ভালো করে কথা বলল না। মন্দিরাও কথা বলল না। রাতে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে রইল। কিন্তু ঘুম এলো না। মনের মধ্যে চলতে থাকলো কালবৈশাখীর তুফান। ভাবল নিশ্চয়ই সুনিতার সঙ্গে ওর সম্বন্ধ আছে। কোনো কারণে তাকে বিয়ে করতে না পারলেও মনে মনে এখনো তাকে ভালোবাসে। এর জন্যই বাবু এত চুপচাপ থাকে। কোনো উচ্ছ্বাস নেই, ভালো মানুষ সেজে থাকে, সাতচরের আকারে না। তাকে সে সত্যিকার মন থেকে ভালোবাসে না, ভালোবাসে ওই সুনিতাকে। রাতে কখন ঘুম এসেছিল কে জানে। সকালে ঘুম ভাঙতে মন্দিরা উঠে দেখে শুভ্র বিছানায় নেই, বোধহয় বাথরুমে গেছে। হঠাৎ নজর চলে গেল বালিশের পাশে রাখা ওর মোবাইলটার দিকে। অমনি কি মনে হলো কে জানে, ছট করে মোবাইলটা খুলে কন্ট্যাক্ট লিস্ট খুঁজে প্রথমেই বিভার নম্বরটা দেখতে পেয়ে লিখে রাখলো। তারপর সুনিতার নম্বরটা খুঁজছে কি হঠাৎ বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে চট করে মোবাইলটা যথাস্থানে রেখে দিল। মুহূর্ত পরে শুভ্র বেরিয়ে আসতে সে বিছানা থেকে নেমে ঢুকে গেল বাথরুমে। 9:30 নাগাদ শুভ্র তৈরি হয়ে অফিস বেরিয়ে পড়ল। আমি যাচ্ছি বলে ব্রিফকেসটা নিয়ে চলে যাবার সময় মন্দিরা অন্যদিনের মতন এগিয়ে গেল না। মুখ ঘুরিয়ে চুপ করে বিছানায় বসে রইল। শুভ্র চলে যাওয়ার পর ফোন করলো বিভাকে। অনুযোগ করলো বিয়ের পর আজ পর্যন্ত একবারও তাদের বাড়ি না আসার জন্যে। তারপর কিছু ঔপচারিক কুশল বিনিময়ের পর বলল, বিভাদি, একটা কথা জিজ্ঞাসা করি। তুমি বলেছিলে সুনিতা মাঝে মাঝে ওর কথা বলে। কেন? কেন ওকে দেখতে চায়? আসলে ও একা থাকে তো, সব বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আছে। ছুটি ছাটায় ওর কাছে যায়, গল্প সল্প করে। কেবল শুভ্রই যায় না, তাই ওর কথা বলে মাঝে মাঝে। ওর মনে কিছু কষ্টের কথা বলছিলে। কিসের কষ্ট? এক তো মনের মানুষকে পেল না, তারপর যার সঙ্গে বিয়ে হলো সে বিয়েটাও টিকল না। এরপর বাবার অবর্তমানে ভাইয়ের সংসারে বনিবনা না হতে এখন একাই থাকে। মনের মানুষকে পেল না কেন? সে অনেক কথা ভাই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল বিভা। আমরা সবাই পড়তাম আশুতোষ কলেজে। ডাক সাইডে সুন্দরী সুনিতা ছিল কলেজের মুখী রানী, ছেলেদের হার্টথ্রব আর মেয়েদের ঈর্ষার পাত্রী। ভর্তি হওয়ার পরের দিন থেকে ক্লাসের ছেলেরা তার পিছনে ঘুরঘুর করত, ভাব করার চেষ্টা করত তার সঙ্গে। কিন্তু সে আশ্চর্য হয়ে লক্ষ্য করলো ক্লাসের একটি ছেলে তার দিকে ঘুরেও তাকায় না। অফ পিরিয়ডে বা ক্লাসের শেষে যখন সবাই এসে তাকে ঘিরে ধরে, কোনো না কোনো বাহানায় কথা বলার চেষ্টা করে, গল্প করে, তখন ওই ছেলেটি চুপচাপ নিজের সিটে বসে হয়, পাশের ছেলের সঙ্গে কথা বলে, নয়তো বইতে মুখ গুজে থাকে। এমনকি অফ পিরিয়ডেও চুপচাপ চলে যায় লাইব্রেরিতে। পড়াশোনাতেও চৌকস, ক্লাসের টপার। সুনিতা দু একবার যেচে আলাপ করতে গিয়েছিল, কিন্তু ছেলেটি পাত্তাই দিল না। ব্যাপারটা আঘাত করলো তার স্বাভিমানে। সুযোগ পেলেই চেষ্টা করতো তাকে আঘাত দিয়ে কথা বলতে, কিন্তু ছেলেটি তেমন কোনো প্রতিক্রিয়া না দিয়ে মুখ ঘুরিয়ে নিত। একবার তো সামান্য একটা ব্যাপারে ওর সঙ্গে ঝগড়া করে প্রিন্সিপালের কাছে কমপ্লেনও করছিল। ছেলেটি ওকে পাত্তা দিত না কেন? সে কি অন্য কাউকে ভালোবাসতো? না, আমরা জিজ্ঞাসা করলে বলতো আগে ভালো রেজাল্ট করে কেরিয়ার গড়া, তারপর অন্য কিছু। তারপর কি হলো? ছেলেটি পাত্তা না দিলেও সুনিতা শেষ পর্যন্ত তাকেই মন দিয়ে বসলো। সবসময় ডুবে থাকতো ওর চিন্তায় আর ওর কাছাকাছি আসার বিফল চেষ্টায়। অবশেষে ফাইনাল পরীক্ষার শেষ দিনে সুনিতা তার সামনে গিয়ে প্রেম নিবেদন করতে ছেলেটি তাকে স্পষ্ট বলে দিল সে তাকে ভালোবাসে না। উপদেশ দিল মন থেকে এইসব পাগলামি দূর করে ভালো করে পড়াশোনা করতে। তারপর সুনিতা বেশ কিছুদিন ডুবে গিয়েছিল হতাশায়। কিছুদিন পরে সামলে উঠে আবার পড়াশোনা শুরু করলো। এমএ পাশ করার পর বিধবা মা আর দাদা দেখে শুনে তার বিয়ে দিয়ে দিল। কিন্তু ভাগ্য খারাপ, বিয়ের কিছুদিনের মধ্যেই জানতে পারলো স্বামী কোনোদিন বাবা হতে পারবে না। অমনি শুরু হলো অশান্তি। তারপর স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে এলো আর একটা চাকরি জোগাড় করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে লাগলো। কিছুদিনের মধ্যে মা মারা যেতে সে ক্রমশ বোঝা হয়ে উঠল ভাইয়ের সংসারে। ইতিমধ্যে একটা চাকরি পেয়ে গিয়েছিল। শেষে আলাদা একটা ঘর ভাড়া করে সুনিতা সেখানেই থাকছে। ও আর বিয়ে করেনি? না। একটা সত্যি কথা বলবে বিভাদি, কলেজের সেই ছেলেটি কি শুভ্র? হ্যাঁ। ও সুনিতাকে সত্যিই ভালোবাসতো না? না, সুনিতার প্রেম ছিল একতরফা, কিন্তু তবু ও শুভ্রকে আজও ভুলতে পারেনি। শুভ্র জানে কথা?
কে জানে, কিন্তু ও সেই থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। ওর প্রসঙ্গ উঠলে এড়িয়ে যায়। আমি ওকে কতবার বলেছি, ভালো নাই বা বাসলি যোগাযোগ রাখতে ক্ষতি কি। ও কি বলে জানো? কি বলে? বলে একবার সামনে গেলে ও বিহ্বল হয়ে পড়বে, আবার জেগে উঠবে পুরনো আবেগ। বেকার ওকে কষ্ট দিয়ে লাভ কি? অবশ্য ও ঠিকই বলে, যাকে ও ভালোবাসে না তার সঙ্গ এড়িয়ে যাওয়াই মঙ্গলের। আর এখন তো বিয়ে করেছে, এখন আরও সতর্ক থাকা দরকার। ও সেটা বোঝে, তাই হয়তো ও ওর ব্যাপারে এত নিষ্পৃহ। সত্যি ওর মতন নীতিবান ও বাস্তববাদী ছেলে পাওয়া দুষ্কর। কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেল মন্দিরা। অমনি আচ্ছা আজ রাখি বিভাদি, পরে আবার কথা হবে বলে লাইন কেটে দিল। ফোন রেখে দিয়ে কিছুক্ষণ স্থাণু হয়ে বসে রইল মন্দিরা। মনের মধ্যে উঠল উথাল পাথাল তুফান। ও তো কোনো ভুল করেনি। সুনিতা ভালোবাসলেও সে তো তাকে ভালোবাসেনি। ও যদি সত্যি তাকে ভালোবাসতো তাহলে নিশ্চয়ই তার সঙ্গে যোগাযোগ রাখত, তার প্রসঙ্গ এড়িয়ে যেত না। কেউ যদি দূর থেকে তাকে ভালোবাসে সে কি করবে? ওতে তো তার হাত নেই। অথচ সে সব কিছু না জেনে মিথ্যা সন্দেহ করে কাল তার সঙ্গে কত না অশান্তি করেছে, তাকে কত উল্টো পাল্টা কথা বলেছে। আর সে এত কিছুর পরেও তার উপরে রাগ করেনি, শক্ত কথা বলেনি, বরং তাকে বোঝাবার চেষ্টা করেছে। এমনকি আজ অফিস বেরোবার সময়ও কালকের কথা ভুলে তাকে বলে গিয়েছে। কিন্তু সে নিজেই নিরুত্তর হয়ে বসেছিল মুখ ফুলিয়ে। তার জন্যে কত না দুঃখ পেয়েছে মানুষটা। এখন কি করে তাকে বোঝাবে, কি করে সামনে যাবে তার? সারাটা দিন একটা অস্বস্তির মধ্যে কাটলো মন্দিরার। দুপুরে নিজের অজান্তে হাতটা চলে গেল মোবাইলের দিকে, এক্ষুনি ক্ষমা চেয়ে নেবে তার কাছে। কিন্তু কেউ যেন হাতটা টেনে ধরলো। ভেবে পেল না ফোন করে কিভাবে কথা শুরু করবে। এইভাবে দিন শেষে সন্ধ্যা নামলো, গাঢ় হলো রাতের অন্ধকার। আর সেই সঙ্গে বাঁকতে লাগলো তার উৎকণ্ঠা। এক্ষুনি ও এসে পড়বে। তারপর তারপর সে কেমন করে তার সামনে যাবে, কি বলবে তাকে? হঠাৎ মন্দিরার কানে এলো সদর দরজা খোলার চেনা শব্দ। বুঝতে পারলো ও এসে গেছে। অমনি বুকটা ধক করে উঠল। মুহূর্ত পরে শুভ্র ঘরে ঢুকতেই হঠাৎ তার কি হলো কে জানে, উঠে গিয়ে দু হাতে তাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল। হতভম্ব শুভ্র বলে উঠল, এ কি, কাঁদছো কেন, কি হয়েছে? মন্দিরার মুখে কথা নেই, কেবল কেঁদেই চলে। অমনি ব্রিফকেসটা রেখে শুভ্র তার মুখটা তুলে ধরে বলল, কি হয়েছে না বললে বুঝবো কেমন করে বলো তো? মন্দিরা কাঁদতে কাঁদতে বলল, বলো আমায় মাফ করেছো, আমাকে ক্ষমা করে দিয়েছো। কিসের মাফ, কিসের ক্ষমা? সুব্রত অবাক। তোমাকে মিথ্যা সন্দেহ করে কাল অনেক অকথা কুকথা বলেছি, ঝগড়া করেছি, দুঃখ দিয়েছি। বলো তুমি কিছু মনে করনি? ও এই কথা। সুব্রতার চোখ মুছিয়ে দিয়ে মৃদু হেসে বলল, আমি তো সব ভুলেই গিয়েছি। জানি পাগলিটার নিশ্চয়ই চকলেট কম পড়েছে, তাই রাগে উল্টো পাল্টা বকছে। কি বললে, আমি পাগলি? তবে রে, বলে চোখে জল মুখে হাসি নিয়ে তার বুকে দুহাত দিয়ে কিল মারতে লাগলো। খালি পাগলি নয়, বদ্ধ পাগলি, বলে তাকে আবদ্ধ করলো বাহুডোরে। আর মন্দিরাও চোখ বুজে নিজেকে সমর্পণ করলো প্রিয়তমের বুকে। চা জলখাবারের ট্রে হাতে শাশুড়ি মায়ের ঘরে আসার কথা খেয়াল রইল না। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।